শুভ দুপুর, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আর আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। 3.5 লাখ কোটি টাকা ছুঁই ছুঁই করছে খেলাপি ঋণের পরিমাণ। 2024 সাল শেষে মোট বিতরণ করা ঋণের 20% বেশি পরিণত হয়েছে খেলাপিতে। জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 73,586 কোটি টাকায়। বুধবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে কথা বলেন গভর্নর। নিশ্চয়তা দেন সব ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরতের। গেল 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক লুটপাট চলে দেশের ব্যাংকিং খাতে। ক্ষমতার পট পরিবর্তনের পর বেরিয়ে আসে দুর্বল হয়ে পড়া এই খাতের ডজন খানেক প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র। তথ্য গোপনের প্রবণতা থেকে সরে আসায় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে খেলাপি ঋণ। ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা জানাতে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, যেখানে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানালেন বর্তমানে দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 3.5 লাখ কোটি টাকা। মোট খেলাপির 42%ই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর। আমি যেভাবে আগে প্রেডিক্ট করেছিলাম সেইভাবেই যাচ্ছে, অর্থাৎ শ্রেণীকৃত ঋণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। বর্তমানে এটা 20.2% পৌঁছেছে ডিসেম্বর মাসে। এটা ডিসেম্বরের ডাটা। তো 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে। এটা আরো বাড়বে। এ সময় দুর্বল ব্যাংকগুলো নিয়েও কথা বলেন গভর্নর। জানান কিছু ব্যাংকে আবারও একীভূত করার কথা ভাবছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। নিশ্চয়তা দেন সব ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরতের। দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব, যেটা এই ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে। ডিপোজিটরদের অন্ততপক্ষে 2 লক্ষ টাকা পর্যন্ত এটা আমরা ইমিডিয়েটলি দিতে পারবো, কিন্তু প্রয়োজন হবে না। আমরা মনে করি না যে কোনো ব্যাংক রান হবে। আমরা মনে করি না যে কোনো ব্যক্তির মানে ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এই ক্ষেত্রে। বিদ্যমান আইন সংস্কারের মাধ্যমে ব্যাংক খাত পুনর্গঠন করা হবে বলেও জানান এই খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির শুনানিতে তোপের মুখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে মাত্র 3,500 কোটি টাকা বাঁচাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব ভয়ঙ্কর গণবিরোধী। আগামী রোববারের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করা না হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে ক্যাব। বুধবার বিয়াম মিলনায়তনে গ্যাসের দাম বৃদ্ধিতে পেট্রোবাংলার প্রস্তাবের উপর এই শুনানির আয়োজন করে বিইআরসি। গ্যাস সংকটে একরকম বিপর্যস্ত দেশের শিল্প কারখানা। এতে গ্যাস নির্ভর শিল্পে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। লোকসানে পড়ে বন্ধ অনেক কারখানা, স্থবির হয়ে পড়েছে নতুন বিনিয়োগ। এমন অবস্থায় শিল্প কারখানার বয়লার ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ইউনিট প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করে পেট্রোবাংলা। সেই প্রস্তাবের উপর রাজধানীর বিয়াম মিলনায়তনে বুধবার শুনানি আয়োজন করে বিআইআরসি। তবে শুনানি চলাকালে অংশীজনদের তোপের মুখে পড়ে কমিশনের কর্মকর্তারা। বিআরসির অবর্তমানে 1 টাকা করে নিয়ে চলে গেছে। বিআরসি সেই 1 টাকার উপরে নির্ভর করে কি মূল্যায়ন নির্ধারণ করবে, নাকি এগুলো বাতিল করে আগেরটাই ফিরে যাবে? সেই ডিসিশন বিআরসিকে নিতে হবে। কারণ আইনে অন্তত ওই আইনের আওতায় যা করা হয়েছে সেটা সুরক্ষা দেওয়া হয়নি। ভোক্তারা বলেন মাত্র 3400 কোটি টাকা বাঁচাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ভয়ঙ্কর গণবিরোধী। 3 দিনের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির শুনানি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বাড়তি টাকা পাবে সরকার বা পেট্রোবাংলা, 3,400 কোটি টাকার তার দরকার। সে অলরেডি আমার কাছ থেকে শুধু একটা ব্যয়, আরোগুলো ব্যয়ের কথা তো আপনাদের বোঝার দরকার নেই। সেটা যখন কমানোর জন্য আমরা বসবো বিআরসিকে নিয়ে, তখন বুঝবেন যে কত জায়গায় কতভাবে কমানো যাবে। বিগত সময়গুলোতে গণশুনানিতে জনগণের কথা শোনা হয়নি। সেক্টরে আপনাদের রেট হলো 15.50 এবং সেটা আপনি ইন্ডাস্ট্রি সেক্টরে এসে সেটাকে আপনি 30 টাকা করে দিচ্ছেন, ক্যাপটিভে আপনি 31 টাকা করে দিচ্ছেন। ভাই
এর আগে বিয়াম মিলনায়তনের সামনে শুনানি বন্ধে প্রতিবাদ ও মানববন্ধন করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এই দামটা দ্রুত। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বরের বাবা। দর্শক, প্রতিবেদনে দেখছিলেন গতকাল গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানির আয়োজন করেছিল বিইআরসি। পেট্রোবাংলা যেই গ্যাসের দাম বৃদ্ধির যেই প্রস্তাব করেছে সেটি আসলে অযৌক্তিক বলছে ব্যবহারকারীরা, বিশেষ করে ব্যবসায়ী নেতারা কিন্তু সেখানে ছিলেন, কারখানা যারা পরিচালনা করেন সেখানে ছিলেন, জ্বালানি বিশেষজ্ঞরা ছিলেন, সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন। তারা আসলে সকলেই এই গ্যাসের দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত সেটির বিরোধিতা করেছে এবং সেখানে একটি আসলে মানে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে, স্লোগান হয়েছে, প্রতিবাদ হয়েছে এবং তারা বলা হয়েছে যে যদি গ্যাসের দাম বৃদ্ধির এই শুনানি কার্যক্রম বন্ধ করা না হয় সেক্ষেত্রে আন্দোলনের ঘোষণা তারা দিয়েছেন। আমাদের সাথে একজন অতিথি আছেন, গতকাল তিনি আসলে সেখানে বক্তব্য রেখেছেন, আপনারা তার বক্তব্য শুনছিলেন। জ্বালানি উপদেষ্টা ক্যাবের, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম, আমরা তার সাথে কথা বলতে চাই। জনাব শামসুল আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমি একটু আপনাকে অনুরোধ করব, আপনার হাতের কারণে আসলে আপনাকে আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি না, একটু যদি হাতটা সরে, জি, তাহলে আপনারা ভালোভাবে আপনাকে দেখতে পারবো। জনাব শামসুল আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনার ফোনটা কোথাও রাখতে পেলে খুব ভালো হতো। আমি তবু আপনাকে বাইরে আছি তো, বাইরে থেকে জি, এখন মোটামুটি ঠিক আছে। আমরা আপনাকে যেটি জানতে চাইবো, আসলে গতকাল শুনানিতে আসলে কি হয়েছিল আমরা একটু জানতে চাই, যে আপনারা কেন এই ধরনের প্রতিবাদ করলেন এবং কেন আন্দোলনের হুমকি দিলেন? আমরা সরকার 5ই আগস্ট আসার পরপরই বেশ কয়েকবার সরকার যে এ খাতের পরিবর্তিত পরিস্থিতি বিগত 15 বছরে যে ধরনের হয়েছে, যেটা অলিগার্ক শ্রেণী সৃষ্টি হয়েছে এবং এ খাতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার নামে আসলে এ খাতে অবাধে লুণ্ঠন করেছে অলিগার্ক সৃষ্টি করে। এই পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন আমরা চেয়েছি, পরিবর্তনের জন্য যে রূপরেখা দিয়েছি তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই সরকার যে আমলে কোন রকম বিদ্যুৎ ও জ্বালানি, কারণ এমনিতেই লুণ্ঠন ব্যয় করে তার সমন্বয় করে অলরেডি যে পরিমাণ অসহনীয়ভাবে বৃদ্ধি করা হয়েছে তাতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং পাশাপাশি আপনার উৎপাদন ব্যবস্থায় ব্যয় বৃদ্ধি ঘটেছে, উৎপাদিত পণ্য সেবার মূল্য বৃদ্ধি ঘটেছে, শিল্প খাত সেখানে উন্মুক্ত বাজার এবং রপ্তানি বাজারে টিকে থাকাটা হয়েছে। এটাকে প্রশমিত করার জন্য প্রথমে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো বিদ্যুৎ ও জ্বালানির হার বৃদ্ধি করা হবে না এবং এই অবসরে এই অন্তর্বর্তীকালীন সময়ে তাদেরকে যে পরিমাণ 15 বছরে লুণ্ঠন ব্যয় বৃদ্ধি করে সমন্বয় করা হয়েছে তার পরিমাণ নির্ধারণ করতে হবে এবং বিদ্যমান মূল্যহার কতটা বৃদ্ধি করা হয়েছে, ব্যয় এবং করে মূল্যহার বৃদ্ধি হয়েছে তা কমিয়ে আনা সম্ভব সেটাও বিআরসি কে বের করে তার সমন্বয় করে কমাতে হবে এবং পাশাপাশি এই 15 বছরে যে জ্বালানি অপরাধীদের যে রকম অপরাধ করেছে তারা সেই অপরাধমূলক কার্যক্রম বিআরসি আইনের আওতায় তাদের বিচারের যে বিধান রয়ে গেছে সেই বিধানের আওতায় সুপ্রিম কোর্টের একজন অবসর বিচারপতি সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল দ্বারা বিচার করতে হবে। পাশাপাশি
ভোক্তা বান্ধব বিআরসি কে ভোক্তা বান্ধব হিসেবে গড়ে তোলার জন্য এবং ভোক্তার জ্বালানি অধিকার সংরক্ষণের জন্য জ্বালানি সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে বিআরসি আইন সংস্কার করতে হবে। এই চারটা নিশ্চিত করে এই সরকার পরিবর্তিত অবস্থায় তার দায়িত্ব জ্বালানি সম্পন্ন করবে, কিন্তু সেই সব প্রস্তাব দফায় দফায় দেওয়া সত্ত্বেও বিআরসি এবং বিদ্যুৎ ও জ্বালানি কোনো কর্ণপাত করেনি। বরঞ্চ তারা 13ই ফেব্রুয়ারি আমরা পত্র দিয়ে 6ই ফেব্রুয়ারি গণশুনানি করার জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে করে তারা প্রমাণ করেছে যে পূর্ববর্তী লুণ্ঠন ব্যয়ের সুরক্ষা দিয়ে যেসব ব্যবস্থা গ্রহণ করেছে এই গণশুনানির মধ্য দিয়ে সেই সব ব্যয় এবং ব্যয় বৃদ্ধি এবং সমন্বয় যা হয়েছে তাকে বৈধতা দিয়ে, তাকে সুরক্ষা দিয়ে তার ভিত্তিতে গ্যাসের দাম বৃদ্ধি এবং পরবর্তীতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি তারা অব্যাহত রাখবে এবং পূর্ববর্তী সরকারের তারা এইভাবে ধারাবাহিকতা রক্ষা করে জ্বালানি অপরাধীদের সুরক্ষা দেবে বা দিচ্ছে। এইটা যখন আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে তখন আর তাদের এই প্রক্রিয়াকে সমর্থন দিয়ে বা ধারাবাহিকতা রক্ষা করতে দেওয়া যায়। যদি তা ধারাবাহিকতা রক্ষা পায় তাহলে বৈষম্যমূলক আচরণের যে চেতনা তাকে তা লঙ্ঘন করা এবং সেই চেতনা তার প্রতি অবমাননার সামিল এই মূল্য বৃদ্ধির আয়োজন এবং মূল্য বৃদ্ধি। সেই বিবেচনায় এবং চরম জ্বালানি সুবিচারের জায়গায় অবিচার নিশ্চিত করা এবং জ্বালানি অধিকার তছনছ করা, এসব করার দায়ে আমরা বিআরসি কে অভিযুক্ত করেছি। সেখানে বিআরসির 9 দফা অভিযোগে তাকে অভিযুক্ত করে তারপরে তার এই কার্যক্রমকে আমরা থামাতে বলেছি। না থামলে তাদের প্রতি আমরা পরবর্তী ব্যবস্থা যা নেওয়ার সেটা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বা এই প্রক্রিয়া থামানোর জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা। শামসুল আলম, একটা বিষয় আপনি বলছিলেন যে আসলে গত সরকারের আমলে আমরা নানান সময় দেখেছি এই গণশুনানি হয়েছে বিদ্যুতের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে আমরা অনেকগুলো গণশুনানিতে দেখেছি যে আপনাকে আসলে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং আপনি সবসময় একটি এই যে কোম্পানিগুলোর যে ধরনের দুর্নীতি এবং অনিয়ম তারা করেছে, তাদের যে অযৌক্তিক ব্যয় বাড়িয়েছে সেগুলোর কিন্তু খতিয়ান আপনি সবসময় তুলে ধরেছেন এবং আপনি সবসময় প্রমাণ করার চেষ্টা করেছেন যে তাদের যে ব্যয় বৃদ্ধির যে প্রস্তাব সেগুলো আসলে অযৌক্তিক। কিন্তু আমরা গত সরকার আমলেতে আমরা দেখেছি যে এই ধরনের এটি একটি রাষ্ট্রীয়ভাবে আসলে এই অনিয়ম দুর্নীতিগুলো করা হয়েছে। কিন্তু নতুন সরকার আসার পরে অন্তর্বর্তীকালীন সরকারের এখনো সেই ধারাবাহিকতা যেটির কথা আপনি বলছিলেন সেটি আসলে কেন এই ধারাবাহিকতা এখনো রয়ে গেছে? এখনো কেন বিষয়গুলো সংশোধন করা হচ্ছে না? যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মানে কি কারণ থাকতে পারে? প্রশ্ন উত্থাপন করেছি। 6টা সেক্টরে 6টা কমিশন সংস্কার করার জন্য তারা সরকার গঠন করেছে, কিন্তু জ্বালানি খাতের ব্যাপারটি শুরু থেকেই এভাবে ভোক্তাদের তরফ থেকে বলা সত্ত্বেও সরকার এদিকে কেন কর্ণপাত করেনি এটা আমরা বিস্মিত। তবে এই বিষয়ে আমরা গণশুনানিতেও প্রমাণ করার চেষ্টা করেছি। এদেশে আজকে শিল্পে 30 টাকা থেকে 75 টাকা যে গ্যাসের মূল্য বৃদ্ধি করার তাৎক্ষণিকভাবে যে প্রস্তাব বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ অনুমোদন করে যে বিআরসিতে পাঠিয়েছে সেটা এবং জ্বালানি খাতের যে অব্যাহত মূল্য বৃদ্ধি বিদ্যুৎ এবং জ্বালানির, এটাতে অলরেডি বিদ্যুৎ ও জ্বালানির যেখানে গ্যাসের রপ্তানির বিরুদ্ধে, কয়লা রপ্তানির বিরুদ্ধে আন্দোলন করে জীবন দিয়ে ঠেকাতে, সেখানে রপ্তানি প্রতিহত হল, অথচ সঙ্গে সঙ্গে সেই বিদ্যুৎ কয়লা আমদানি করতে আমরা বদ্ধপরিকর হয়ে গেল। আমরা বরাবরই বলে আসছি যে গ্যাসের উৎপাদন দেশীয় কোম্পানির বাড়ানোর জন্য আমরা এই ব্যবস্থা নিচ্ছি, সে ব্যবস্থা নিচ্ছি, অথচ আজ গত শুনানিতে বলা হচ্ছে যে 25% এখন এলএনজি আসতেছে, 75% দেশীয় গ্যাস এসেছে 2030 সালে, 75% এলএনজি করা হবে, 25% দেশীয় গ্যাস আনা হবে। তাহলে আমরা জ্বালানি নিরাপত্তা তহবিল গঠন করেছি, আমরা গ্যাস উন্নয়ন তহবিল গঠন করেছি, আমরা গবেষণা তহবিল গঠন করেছি, এইসব তহবিল গঠনের ফলাফলটা কি পরিণতি এই এলএনজি আমদানি বৃদ্ধি? এই আমদানিতে এই বাজারকে, জ্বালানি বাজারকে, দেশের মধ্যে অভ্যন্তরীণ বাজারকে আমদানি বাজার শতভাগ আমদানি বাজারের
পরিণতি কি? এইসব টাকা দিয়ে, বাড়তি টাকা দিয়ে এইসব করেছে? এর কোনো জবাব দেওয়ার সক্ষমতা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নেই, বিআরসি সরকারের। তাহলে এর জবাব হয়? কারণ একটাই, যে গোড়া থেকে যখনই রিফর্ম 80 সাল থেকে শুরু হয়েছে, তখনই উদ্দেশ্য ছিল যে এই খাতে এই গ্যাস, বিদ্যুৎ, কয়লা, জ্বালানি তেল এগুলো সব আমদানি বাজারে পরিণত করে ফেলা। সেটা বিগত 16 বছরে যে 16 কলা পূর্ণ হয়েছে, এবং পুরা আমলাতন্ত্র এবং রাজনীতিবিদরা, আপনি দেখেছেন এই প্রতিবাদে রাজনীতিবিদরা আসেন, এবং এরা সবাই মিলে এই দেশটাকে আমদানি বাজারে পরিণত করেছে। এখন আসেন শিল্প খাতের। আজকে শিল্প খাতে 30 টাকা থেকে 75 টাকা অব্দি গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয় শুধুমাত্র এই অজুহাতে যে এলএনজি যে দামে আনতে হবে তাদেরকে এলএনজি দামে গ্যাস নিতে হবে। আজকে যে ব্লেন্ডিং গ্যাস, যে গ্যাস এখন সাপ্লাই দিচ্ছে, সে গ্যাসের দাম 27 থেকে 28 টাকা পার কিউবিক মিটার পড়ে। তো 30-31 টাকায় তারা কিনছে, অর্থাৎ কস্ট প্লাস। সরকার তাদেরকে গ্যাস বিক্রি করে লাভ করছে। এখানেই থেমে নেই, তাদের গ্যাস দাম বাড়িয়ে তাদেরকে রপ্তানি বাজারে এবং অভ্যন্তরীণ বাজারে ভয়ানক প্রতিযোগিতার সম্মুখীন করবে এবং তাদের অস্তিত্ব বিপন্ন। এই অস্তিত্ব বিপন্নটায় তারা বিলুপ্ত হয়ে যাবে, এবং তারা শিল্প সেক্টরে আমাদের উৎপাদন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, এবং আমাদেরকে সবকিছুই আমদানি পণ্যের উপরে নির্ভর করতে হবে, আমদানি স্বীকৃত সেবার উপরে নির্ভর করতে হবে। এভাবে একটা জাতি কিভাবে অস্তিত্ব রক্ষা করতে পারে? একটা জাতির স্বাধীনতা তখনই দরকার পড়ে যখন তার সক্ষমতা উন্নয়নটা সবচেয়ে বেশি গুরুত্ব এবং প্রাধান্য পায়। আজকের এই পরিস্থিতি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে যে আমাদের স্বাধীনতা আমাদেরকে সক্ষমতা উন্নয়নের জন্য কোনো কাজে লাগেনি। শিক্ষা, দীক্ষা, দক্ষতা কোনো ক্ষেত্রে কাজে লাগেনি, বরঞ্চ ধ্বংস করেছে। এই সমস্ত বিদেশি পণ্যের বাজার সৃষ্টি করাতে আমরা আমাদের স্বাধীনতাকে ব্যবহার করছি। বা আগে আমরা শুনতাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের সম্পদ লুট করে নিয়ে গেছে, পাকিস্তানিরা আমাদের সম্পদ লুট করে নিয়ে গেছে। এখন দেখছি আমাদের দেশের মানুষরা আমাদের দেশে ব্যবসার নামে, বিনিয়োগের নামে কিভাবে সম্পদ পাচার করছে। সেই পাচারকৃত অর্থ, পাচারকৃত সম্পদের হিসাব আমরা শ্বেতপত্রে আংশিক পাই, সামান্য পাই, কিন্তু কে কিভাবে খাত ভিত্তিক এই হিসাবটাকে আমরা দাবি করতে সরকারের কাছে পারি না? দাবি করাটা কি আমাদের দরকার ছিল না? পরিবর্তিত পরিস্থিতিকে শুধু সরকারের পরিবর্তন হলেই পরিবর্তিত পরিস্থিতির চাহিদা? সরকার পরিবর্তনের উদ্দেশ্যটা কি ছিল? যে আমরা আমাদের সুরক্ষা দেওয়া, সম্পদের সুরক্ষা দেওয়া, অস্তিত্বের সুরক্ষা দেওয়া, শিল্প ও উৎপাদন খাতের উৎপাদনশীলতাকে সুরক্ষা দেওয়া, এবং এগুলোর উন্নয়ন নিশ্চিত করা, এবং সমস্ত লুণ্ঠনের প্রতিরোধ করা। এই কি তার পরিণতি? এই কি তার দৃশ্যমান অগ্রগতি? এটাকে কি আমরা বলতে পারি যে আমরা সুরক্ষা পেয়েছি? এই প্রশ্নগুলোর জবাব নিয়েই গতকালের গণশুনানিতে আপনি বলতে পারেন আমাদের প্রতিবাদের সূত্রপাত। আমরা বলে এসেছি যে আবেদন যেন আন্দোলনে পরিণত না হয়। একটু আন্দোলনের জায়গাটা একটু জানতে চাই জনাব শামসুল আলম, মানে কোন ধরনের আন্দোলনের আপনারা চিন্তা ভাবনা করছেন যদি সরকার আসলে তার সিদ্ধান্ত থেকে সরে না আসে? আন্দোলনের জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি। আন্দোলন করবে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগণ, বিআরসিতে যারা স্বার্থ সংশ্লিষ্ট সরাসরি তারা, এবং দেশের মানুষের স্বার্থ পরোক্ষভাবে যাদের জীবনযাত্রার ব্যয়, এই জ্বালানি তেলের দাম, এই গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়লে বেড়ে যাচ্ছে, তাদেরই আন্দোলন করতে হবে, তারাই করবে। আমরা সূচনা করেছি, সূত্রপাত করেছি, মানুষের সচেতনতা বৃদ্ধি করেছি, এবং এটাই আমি মনে করি সেই সূত্রপাতের বড় কাজ করেছে। আর আমরা আইনি লড়াই করছি, আইনের জায়গা থেকে সরকারের এই কর্তৃত্ব বহির্ভূত এই সমস্ত কার্যক্রম উন্নয়নের নামে চালাতে গিয়ে যা করেছে, তা যে অবৈধ, তা যে জ্বালানি সুবিচারের পরিপন্থী এবং জ্বালানি অধিকারকে খর্ব করেছে, আমরা আইন দিয়ে সরকারকে বুঝিয়ে দিচ্ছি। বিভিন্ন মামলায় অলরেডি রায় হয়েছে, বিভিন্ন মামলা অলরেডি আদালতে বিচারাধীন রয়েছে, এবং পাশাপাশি আরো কিছু এরকম রিট পিটিশন দায়ের হবে। এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারের সচেতনতা বৃদ্ধি করবে। সরকারের মধ্যে যারা প্রতিক্রিয়াশীল চক্র বা অলিগার্ক শ্রেণী সুপ্ত থেকে যে এইসব বিষয়গুলোকে সুরক্ষা দিচ্ছে, তারা হয়তো এই প্রক্রিয়ায় তাদেরকে দমন করা যাবে, উচ্ছেদ করা যাবে। সরকারের উচ্ছেদ হয়েছে, কিন্তু এইসব শক্তির উচ্ছেদ হয়নি, বরঞ্চ এসব শক্তির উত্থান আরো নতুন ভাবে, ভিন্ন ভাবে হয়েছে।
সেটা মানুষের কাছে স্পষ্ট হবে, জি, মানুষের শক্তি বাড়াবে, সক্ষমতা বাড়াবে, চেতনায়ন, এটাই আমাদের জি। জনাব শামসুল আলম, সবশেষ আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। সবশেষ যে প্রশ্নটি করতে চাই যে গ্রীষ্ম মৌসুম চলে আসছে সামনে, এরই মধ্যে আমরা কিন্তু লোডশেডিং কিছু লোডশেডিংয়ের হতে দেখছি, এমনকি শহরেও, এবং সরকার অর্থাৎ জ্বালানি উপদেষ্টা কিন্তু আগেই বলেছেন যে কি পরিমাণ লোডশেডিং হবে। একটি জিনিস অন্তত ভালো হয়েছে যে তিনি একটি ধারণা অন্তত দিয়েছেন, কিন্তু সেটিকে লোডশেডিংটা যতটা সম্ভব কমিয়ে আনার জন্য পদক্ষেপ কি নেওয়া হচ্ছে এখন পর্যন্ত, আপনি কি দেখছেন? প্রথমত হচ্ছে মানুষকে প্রস্তুত করা। সেই প্রস্তুত করা তো শুধু মুখের কথা দিয়ে তো আর মানুষের প্রস্তুতি হবে না, সে ব্যাপারে দিক নির্দেশনা দিতে হবে। গতবারে আমরা বলেছিলাম যে পরিকল্পনা মাফিক লোডশেডিং যদি কার্যকর করা হয় তাহলে এই লোডশেডিং জনগণের জন্য সহনীয় হতে পারে। সেই পরিকল্পনা চালু করা হয়েছিল, কিন্তু দেখা গেছে যে 30% উৎপাদন অর্থাৎ জেনারেটর পাওয়ার প্ল্যান্ট এনএলডিসির আওতায় নেই। তারা কি করছে না করছে সেটা সংশ্লিষ্ট সংস্থাদের বিবেচনায় নেই, হিসাবে নেই, তাহলে তাদেরকে চলতে দেওয়া হচ্ছে কেন? এবার আসা যায় যে কোন ইউটিলিটির কোন অঞ্চলে কি ধরনের কোন ফিডারে বা কোন বিতরণ লাইনে কতটুকু কোন সময়ে বিদ্যুতের চাহিদা রয়েছে, রিয়েলিস্টিক বা প্রকৃত চাহিদা নিরূপণ করে কোনো ইউটিলিটির তথ্য দেয়নি। যেসব তথ্য দিয়েছে সেটা মন গড়া। সেই মন গড়া তথ্য অনুযায়ী জেনারেটর গুলো কখন কতটুকু বিদ্যুৎ সাপ্লাই করতে পারবে এবং তার সেই পরিমাণ জ্বালানি সংরক্ষণ করছে কিনা সে ধরনের হিসাব অন্তত কারোর কাছে ছিল না, কোনো কর্তৃপক্ষের ছিল না। তো এইভাবে তারা মন গড়া আরবিটারি কে কতটা বিদ্যুৎ দিতে পারে সেরকম একটা পরিসংখ্যান এবং কার কতটা বিদ্যুৎ দিতে পারে বিতরণ ইউটিলিটির সেই রকম ধরনের পরিসংখ্যান, এই পরিসংখ্যান পরিকল্পিত লোডশেডিং পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং পরিকল্পনা তৈরিও করা যায় না। এই বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহল, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি বিভাগ যদি বুঝতো এবং সে ব্যাপারে যদি তারা সক্ষম হতো তাহলে আজকের এই পরিণতিটা অবশ্যই মোকাবেলা করত। এখনো আমি বলবো যে আমাদের বিদ্যুৎ ঘাটতি 15% থেকে 20% বেশি নয়। স্ট্যাগার্ড ওয়েতে পরিকল্পিত ভাবে যদি লোডশেডিং সমতা ভিত্তিক বিতরণ করা যায়, 33 কেভি থেকে তার উপরের বিদ্যুৎ বিতরণ লাইনের কনজিউমার যারা আছে তাদের লোডশেডিং এর আওতায় আনা হয় না, তাহলে আপনি বলেন, এবং বহু এরিয়ায় লোডশেডিং এর আওতায় আনা হয় না, গুলশান বনানী লোডশেডিং এর আওতায় আসে না, তাহলে আপনি লোডশেডিং সমতা ভিত্তিক না করে এই অসমতা এবং বৈষম্য বজায় রেখে আপনি লোডশেডিং এর কবল থেকে পশ্চাৎপদ মানুষকে সুরক্ষা দেবেন কেন? কি করে? লোডশেডিং এর তীব্রতা এবং অভিঘাত তারাই ভোগ করে যারা পশ্চাৎপদ, দরিদ্র এবং গ্রামীণ মানুষ, এবং তাদের কাছ থেকে বিদ্যুৎ সরকার তাদেরকে দেয় সাবসিডাইজ রেটে, অথচ তারা বিদ্যুৎ কেনে নির্ধারিত টেরিফের থেকে 2 থেকে 2.5 গুণ দামে, এবং সে বিদ্যুৎ আবার এই ধরনের অসমতা, এই ধরনের জ্বালানি দারুণ অবিচারের শিকার দিনের পর দিন মানুষ হয়ে আসছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান সরকারের এই বিষয়টি অ্যাড্রেস করার জন্য যে ধরনের সংবেদনশীলতা থাকা দরকার ছিল, এবং সেটা শুধু থাকলেই হতো, সে পরিচয় আমরা দেখতে না পেয়ে আমরা সত্যিকার অর্থে মন। আপনি দেখেন যে সমস্ত কমিটি করা হয়েছে, যে সমস্ত লোকজনকে ডেকে নেওয়া হয়েছে, যাদের নিয়ে সরকার চালাচ্ছে, যে সমস্ত লোকজনকে বিভিন্ন জায়গায় দায়িত্বে অধিষ্ঠিত করা হয়েছে, আপনি বলেন তারা এই পরিস্থিতিতে কি ধরনের সক্ষমতার পরিচয় দিচ্ছে? এবং গত গণশুনানিতে যারা এসে তাদের প্রস্তাবন করেছে তাদের কোথাও মানুষের এই দুর্ভোগের প্রতি কোন রকম কোনো অ্যাড্রেস তারা করেনি, কোন রকম কোন কার্যকর ব্যবস্থার কোন সুপারিশ করেনি। তারা শুধু লাভ করতে চায়, লাভ দেখাতে চায়, লাভের অংশীদার হতে চায়। এইরকম একটি অবস্থা বাণিজ্যিক ভাবে এইরকম যদি বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করা হয় এবং তাদের দায়িত্ব যদি এগুলো অ্যাড্রেস করা না হয়, যে সে আপনি লোডশেডিং এর কথা বলছেন, বিদ্যুৎ সংকটের কথা বলছেন, জ্বালানি সংকটের কথা বলছেন, এগুলো তাদের অ্যাড্রেস করা কোনো ইউটিলিটির কোনো প্রতিষ্ঠানের দায়িত্বের মধ্যে পড়ে, তারা কোনো রকম কোনো সমাধান নিয়ে আসেন। যদি বিদ্যুৎ বিভাগ আজকে যদি খবরদারির জায়গায় না থাকতো, জ্বালানি বিভাগ যদি খবরদারির জায়গা না থাকতো, শুধু নজরদারির জায়গায় থাকতো এবং সংশ্লিষ্ট সংস্থার
কর্তৃত্বে নেতৃত্বে তাদের যদি এগুলো করতো, তাদেরকে যদি জবাবদিহির আওতায় বাধ্য করতো, বিআরসি কে আরো বেশি শক্তিশালী করে সক্রিয় করতো, তাহলে আজকের এই আক্ষেপ নিয়ে, এই দুর্বলতা নিয়ে, এই সক্ষমতা দন্যতা নিয়ে আমাদের কথা বলতে হতো, যতই বিদ্যুৎ সংকট থাকুক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আপনি পুরো বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং আপনাদের যে সরকারের উপর যে চাপ প্রয়োগের যে প্রক্রিয়া সেটি ধারাবাহিকভাবে থাকুক এবং আমরা চাই জনগণের অধিকার প্রতিষ্ঠা হোক এবং আপনাদের এই আবেদনে নিশ্চয়ই সরকার সাড়া দিবেন আমরা আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। আমরা গ্যাস এবং জ্বালানি যে সংকট এবং গণশুনানি বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন জ্বালানি উপদেষ্টা ক্যাবের ডক্টর শামসুল আলম। এই মুহূর্তে সময় হচ্ছে একটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে আমরা এখন যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যদি দেখতে চাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন পরিস্থিতি, আজকে আসলে সপ্তাহের শেষ দিন, দর্শক আমরা অপেক্ষা করছি শেয়ার বাজারের আপডেট জানাতে। শেয়ার বাজার আসলে গত এক সপ্তাহে আমরা দেখেছি প্রথম 3-4 কর্মদিবসে ইতিবাচক ধারায় লেনদেন হলেও গতকাল আমরা লেনদেনে কিছুটা পতন দেখেছি এবং লেনদেনের পরিমাণও কিন্তু কমেছে। আমরা সরাসরি আপনাদেরকে যাব, আমাদের সাথে একজন অতিথি আসলে যুক্ত হবেন আজকে শেয়ার বাজার নিয়ে আপডেট জানাতে। আমরা তার সাথেও কথা বলবো। তবে যদি শেয়ার বাজারের কথা বলতে চাই, গত কয়েকদিনের যে লেনদেনের পরিস্থিতি, গত অন্তত 2 সপ্তাহে লেনদেনে কিছুটা ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছিল। সূচকের ঊর্ধ্বগতি দেখেছি, লেনদেনের পরিমাণও কিছুটা বাড়তে দেখেছি তার আগের মাসের তুলনায়। সেই ধারাবাহিকতায় আজকের আসলে লেনদেন পরিস্থিতি আপনাদেরকে আমরা জানাতে চাই। লেনদেন পরিস্থিতি জানাবো, তার যেটি বলছিলাম আসলে ডিএসসির এক্স ইন্ডেক্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2.3 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5256 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স এবং DS30 কিন্তু কিছুটা নেতিবাচক ধারায় চলছে। লেনদেনে এখন পর্যন্ত অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 210টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে 105টির এবং অপরিবর্তিত আছে 81টি কোম্পানির শেয়ারের দর। এবং যদি আমরা দেখি লেনদেনের পরিমাণ 328 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। দর্শক যেটি বলছিলাম, আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন, পুঁজিবাজার বিশ্লেষক জনাব শফিকুল আলম। আমরা তার সাথে কথা বলতে চাই। জনাব শফিকুল আলম, আপনার কাছ থেকে পুরো সপ্তাহের লেনদেনের মূল্যায়ন জানতে চাইব। পুরো সপ্তাহটা আসলে কেমন গেল ঢাকার পুঁজিবাজারে? ধন্যবাদ আপনাকে। দেখুন, গত 2 সপ্তাহ আপনি যেমনটি বলছিলেন যে একটু পজিটিভ ট্রেন্ডে ছিল, আমাদের মার্কেট আসলে একটা তলানিতে পৌঁছে গিয়েছিল। এখান থেকে আসলে পুঁজি হারাবার বা এখান থেকে আরো লুজার হওয়ার চান্স ছিল না, কারণ অলরেডি মার্কেটে একটা মানে বটম লেভেলে ছিল। সেই জায়গা থেকে গত 2 সপ্তাহে আমরা কম্পারেটিভলি কিছুটা উত্থান দেখেছি, খুব যদিও সিগনিফিকেন্ট না হলেও কিছুটা বেড়েছে। বাট আবার গত 2 দিন স্পেশালি টার্নওভার, আমার ইন্ডেক্স প্রতিদিনই বাড়তে হবে এমন না। আমার কাছে বেশি ভালো মনে হয় বা মার্কেট সেই জায়গাটায় ভালো করে যখন আমরা দেখতে পাই যে আপনার পুঁজিবাজারের টার্নওভারটা ইজ ইম্পর্টেন্ট দেন দ্য ইন্ডেক্স। তো সেই জায়গাটাতে আমরা পুঁজিবাজারের ইন্ডেক্সটার বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম যে গ্র্যাজুয়ালি টার্নওভার বাড়ছিল, একটু ছন্দপতন হয়েছে। আজকে সপ্তাহের শেষ দিন, অনেক সময় প্রফিট টেকিং হয়। সামনে রমজান শুরু হচ্ছে, প্রবাবলি আজকের পরে নেক্সট ওয়ার্কিং ডে হবে রোজার শুরুতে। আমরা অতীতে যদি দেখি মানে গত 10 বছরের 1-2 বছর বাদে গত 10 বছরের 8 বছরই পুঁজিবাজার ভালো ছিল রমজানে।
যদিও ট্রেড আওয়ার কিছুটা কমে যাবে। তো আমরা প্রত্যাশা করি যে ইতিবাচক ধারাটা হচ্ছিল সেটি আসবে, কারণ আমরা এর ভিতরে বেশ কিছু ফরেন ইনভেস্টমেন্টের প্রপোজাল শুনছি, আগ্রহ দেখতে পাচ্ছি। কারণ আমরা 2018-তে বা 19 সালে যে পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট ছিল, এফপিআই ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, সেটি প্রায় 3.5 বিলিয়নের কাছাকাছি ডলার। সেটি কমতে কমতে আপনার 1/3 হয়ে গেছিল, সেই জায়গা থেকে আপ হবে। এবং এখানে সব শেয়ার গ্র্যাজুয়ালি বাড়বে, তবে যেসব শেয়ারের পটেনশিয়ালিটি ভালো, কিছু কিছু ব্যাংকের ইপিএস বাড়বে, কিছু কিছু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ এই চ্যালেঞ্জের ভিতরেও ভালো করছে। সেই সব স্ক্রিপ্ট গুলো যদি এই মুহূর্তে আমরা প্রেস করতে পারি, হোপফুলি রমজান এবং রমজানের পরে আমরা একটা ভালো পুঁজিবাজার দেখতে পারবো। জি, কিন্তু আমরা এই রমজানের আসলে পুঁজিবাজারে কেমন চলতে পারে, মানে আপনি যদি বলেন যে রমজানে যেহেতু আসলে বড় ধরনের আর্থিক লেনদেন হয়, ব্যবসা বাণিজ্যে একটা গতি থাকে, সেই জায়গাটাতে কি মনে করেন যে পুরো রমজান জুড়ে আসলে একটি ভালো সময় পার করবে? আপনার কিছু কাছে কি মনে হয়? হ্যাঁ, দেখুন, আমরা বাংলাদেশি আমরা উৎসব পছন্দ করি, তো রমজান কেন্দ্রিক ওভারঅল কনজাম্পশন বাড়ে। আর আপনি জানেন একটা ইকোনমিতে যখন কনজাম্পশন বাড়ে তখন কিন্তু ডেফিনেটলি ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ে, সেটা রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাই। আর আপনি নিশ্চয়ই খেয়াল করবেন শুধুমাত্র লোকাল মার্কেটে না, আমাদের লিস্টেড কোম্পানিজের গুলোর ভিতর যারা আরএমজি এক্সপোর্টে আছে তাদের কিন্তু একটা ভালো জায়গা আসছে। আর রমজান প্রতি বছরই আমরা দেখি যে অ্যাটলিস্ট প্রথম 20 ডেজ খুব ভালো একটা মার্কেট থাকে, শেষে রমজান যখন ক্লোজ হয়ে যায় তখন কিছুটা প্রফিট টেকিং বা কিছুটা মানি উইথড্রল হয়, কিন্তু মূলত প্রথম 20 ডেজ খুব ভালো থাকে। সো আমরা এবারও আশা করতে পারি ইনশাল্লাহ, যেহেতু মার্কেট একটা খুবই পটেনশিয়াল জায়গা আছে, একই সঙ্গে এভালুয়েস জায়গা আছে, এই জায়গা থেকে একটা ভালো টার্নওভার এবং ইকোনমির অন্যান্য অ্যাক্টিভিটি যেহেতু বাড়বে, সেটার প্রপার একটা রিফ্লেকশন, পজিটিভ রিফ্লেকশন আমরা পুঁজিবাজারে আশা করতে পারি। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব শফিকুল আলম আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা পুঁজিবাজারের বিশ্লেষণ শুনছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন পুঁজিবাজার বিশ্লেষক শফিকুল আলম। এই মুহূর্তে সময় হচ্ছে আরেকটি বিরতির, ফিরবো একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। নীলফামারীতে বাড়ছে ভিনদেশি ফসলের আবাদ। কম খরচে পুষ্টিগুণ সমৃদ্ধ এসব ফসল চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। কৃষি বিভাগ বলছে এসব ফসল আবাদে কৃষি উপকরণ সহ কারিগরি সহায়তা দেওয়া হবে, এতে বাড়বে আবাদ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবেন চাষিরা। আব্দুর রশিদ সাহেব, তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের কৃষক আশরাফুল ইসলাম নিজের জমি তেমন না থাকলেও অন্যের জমি লিজ নিয়ে আবাদ করছেন কিনোয়া, বিটরুট, চিয়াছিট সহ সুপারফুড খ্যাত ভিনদেশি 7 প্রজাতির ফসল। এসব ফসল আবাদে বিঘা প্রতি খরচ 7 থেকে 12,000 টাকা। বাজারে চাহিদা ভালো থাকায় জাতভেদে প্রতি বিঘা জমিতে আয় করছেন 30,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটাতে তামাক আবাদ হইতো বিভিন্ন রকম। আমি এখন কৃষক উদ্বুদ্ধ করছি নিজের পাশাপাশি যে তোমরা তামাক বাদ দিয়ে এটা করো, এটা যে মানবদের জন্য উপকারী। ওরা আমার কথা শুনতে চাষ করতেছে, ওরাও 2 বছর থেকে এই জমিটাতে 2 বছর থেকে চাষ করতেছে। ওরাও নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার কৃষকদের ভিনদেশি ফসল আবাদে উদ্বুদ্ধ করছেন আশরাফুল। ইতিমধ্যে চাষাবাদ শুরু করেছেন অনেকে। এটা আমাদের তো ফসল আগে ছিল না, এটা এখন আমাদের আশরাফুল ভাতিজা সম্পর্ক হয়, তিনি আবাদ করে, ওনার পাশাপাশি আমরাও ওনার পরামর্শে আবাদ করতেছি। কেনুয়া, সিয়া, ঢেমসি, কাউন এলে আবাদ করি। আগামীতে নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় উপকরণ সহ কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি যে কিভাবে চাষ করলে ভালো হবে, ফলন কিভাবে তারা বেশি পাবে, তারা কিভাবে প্রসেসিং করবে। আমরা আশা করছি আমরা পাশে তারা আছি প্রযুক্তিগত সহায়তায়, এবং এটাকে বিস্তার করে দেওয়ার জন্য, বিশেষ করে নীলফামারী জেলার সর্বত্র বিস্তার করে দেওয়ার জন্য আমরা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করব। মানব দেহের জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ ভিনদেশি জাতের ফসল আবাদে ঝুঁকে ক্ষতিকর তামাকের আবাদ বর্জন করছেন কৃষক। এতে ক্ষতিকর তামাক আবাদ কমার পাশাপাশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছেন চাষিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান হাব দুবাইয়ে দিন দিন বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশি মালিকানাধীন মোবাইল ফোনের প্রতিষ্ঠানে বাড়ছে কাজের সুযোগ। প্রবাসী কর্মরত এসব শ্রমযোদ্ধারা অবদান রাখছেন রেমিটেন্সে। মামুন মাহিনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মোবাইল ফোনের চাহিদা প্রতিনিয়ত বাড়ায় দুবাই প্রবাসী বাংলাদেশিরা ঝুঁকছেন ইলেকট্রনিক গ্যাজেট ব্যবসায়। কঠোর পরিশ্রমের ফলে সফলতার এমন উদাহরণও প্রবাসের মাটিতে অসংখ্য। দেশীয় মালিকানাধীন এসব প্রতিষ্ঠানের কর্মসংস্থানে অগ্রাধিকার পেয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশি ভাইরা আমার কাছে আসে, আমাকে সাপোর্ট করে, আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে। সেক্ষেত্রে আমি বাংলাদেশিদের একটু বেশি প্রাধান্য দিই। কখনো হুন্ডিতে লেনদেন করি না। আমি সবসময় আমার বাংলাদেশি ভাইদের উৎসাহিত করি যেন তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়। 3টা ব্রাঞ্চ আমরা করছি এবং 40 জন লোক এই জায়গায় কাজ করে এবং তারা সবাই খুশি এবং ঠিকমতো দেশে টাকা পাঠাইতে পারে। দুবাইয়ের বুকে নাসির ও শকতের এসব প্রতিষ্ঠানে ভিড় বাড়ছে বাংলাদেশিদের। অনেক ডিসকাউন্ট দেয়, যে ডিসকাউন্টের মাধ্যমে অনেক সেল এদের বেশি। প্রবাসী যারা সবাই আসে, এখানে সবাই আসবেন, বাংলাদেশের মানুষ হিসাবে ভালো মানুষ, খুব আমাদের ডিসকাউন্ট দেয়। প্রবাসের মাটিতে মোহাম্মদ শওকতের সফলতার উদ্যোক্তা হতে স্বপ্ন দেখাচ্ছে তরুণদের। 2-3 বছর 5 বছর এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে আমরা এখানে নেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করি। শুধু বেচা কেনা না, এসব প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। বাংলাদেশি ভাই যারা দুবাইতে আসতে চান তারা অবশ্যই এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন এবং যারা কাজ করতে চান অবশ্যই এক্সপিরিয়েন্সের দরকার। মোবাইলের জগৎটা এমন একটা জগৎ যেখানে আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি যে কোনো জায়গায় আপনাকে যুক্ত করতে পারবেন। এই প্রতিষ্ঠানে জড়িত কর্মীরা জানান, প্রবাসে পাড়ি দেওয়ার আগে মোবাইল অভিজ্ঞতার থাকলে এই কাজেরও প্রচুর চাহিদা রয়েছে। চন্দ্রা, নিউজ 24। এ ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।